أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। অনেক সকালে কষ্ট করে ক্লাসে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে জুমেও একটু সমস্যা চলছে, দুই একদিন একটু প্রবলেম হবে, এরপর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কষ্ট করে আমার ক্লাস করব, যেহেতু সামনে পরীক্ষা, এত বেশি সময় নেই, অন্য কষ্ট হলেও একটু থাকবো। আচ্ছা, গত ক্লাসে আমরা ফৌজদারি কার্যবিধির 153 ধারা পর্যন্ত পড়েছিলাম, 144 থেকে 153 পড়লাম। 144-এ আমরা জানতে পারলাম যে কখন বিপদাশঙ্কার জন্য জরুরি আদেশ দেন, বা কোন ম্যাজিস্ট্রেট বিপদাশঙ্কার জরুরি আদেশ দিতে পারেন, তাই না? নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেট, তারা এরকম খারাপ পরিস্থিতি জানতে পারলে অবশ্যই সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে জরুরি আদেশ দিয়ে থাকেন। আচ্ছা, তারপরে আরো অনেকগুলো বিষয় জানলাম। জরুরি আদেশ কিভাবে জারি হয়, ঘন ঘন গমনাগমন করে কারী ব্যক্তিদের প্রতি বা যে কোনো স্থানের প্রতি জারি করা যায়। জরুরি আদেশ একতরফা ভাবে জারি করা যায়। আবার এটা কিভাবে তুলে নেওয়া হয়, যদি ওই ব্যক্তি আবেদন করে, ম্যাজিস্ট্রেট নিজের উদ্যোগেও যাচাই বাছাই সাপেক্ষে এই আদেশ আবার প্রত্যাহারও করে দিতে পারে। এমসিকিউ এর মধ্যে গুরুত্বপূর্ণ, কয় মাসে বেশি বলবৎ থাকবে না, 2 মাসের বেশি বলবৎ থাকবে না, মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য হবে। এভাবে যদি আপনি কোন জায়গাটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ সেটা একরকম করে পড়েন, লিখিত পরীক্ষার জন্য জরুরি আদেশ কাকে বলে এভাবে পড়েন, তাহলে একবারেই আপনাদের দুই রকমের প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর 145 ধারা পড়লাম, সীমানা নিয়ে বিরোধের ক্ষেত্রে, জমি পানির বিরোধের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকেন। সংশ্লিষ্ট পক্ষগণকে তাদের নিজ নিজ দাবি উত্থাপনের জন্য তাদের দলিল পত্রগুলো সমেত লিখিতভাবে আবেদন জানানোর জন্য তার নিকটে হাজির হওয়ার জন্য আদেশ দিয়ে থাকেন। এটাই মূলত স্থিতি আদেশ বলে আমরা জানি। আচ্ছা, তারপরে আরো জানতে পারলাম তারা কিভাবে আসবে, নিজেও আসতে পারে, উকিল মারফতও আসতে পারে, এই আদেশটা কিভাবে জারি হবে ইত্যাদি। 147 ধারাটা নিলাম, ওটাও গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে সীমানা নিয়ে তো বিরোধ আমরা দেখলাম 45-এ, কিন্তু এটাই যদি ব্যবহারের অধিকার সংক্রান্ত বিরোধ হয়, সেক্ষেত্রে আবার 147 ধারা মোতাবেক 145-এর যে কার্যক্রমগুলো, এগুলোই ম্যাজিস্ট্রেট করতে পারবেন। অধিকারের অস্তিত্ব নিয়ে বিরোধ হলে সেক্ষেত্রে শুধু পার্থক্য হলো, 145-এ হলো জায়গার সীমানা নিয়ে বিরোধ হতে পারে, যার ফলে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হতে পারে। আর 147-এর ব্যাপারটা হলো অধিকার নিয়ে বিরোধ, সীমানা জারি হোক না কেন সবাই এটা ব্যবহার করতে, ওই ব্যবহারের অধিকার নিয়ে বিরোধ হলে আমরা 147 ধারা দেব। আচ্ছা, এরপরের এগুলো লাগে না, মোটামুটি এখান থেকে এইটুকু জানলেই হয় লিখিত পরীক্ষার জন্য, বাকিগুলো এমসিকিউ একটু রিডিং করে ফেলবেন। আচ্ছা, এরপরে আমরা চলে গেছি পুলিশের প্রতিরোধমূলক যে অধ্যায়টা, 13 অধ্যায়, পুলিশের প্রতিরোধমূলক কার্য। যদি এরকম প্রশ্ন দেয় প্রতিরোধমূলক কার্য কাকে বলে, কোন কোন ধারা মোতাবেক পুলিশ অফিসার প্রতিরোধ বা সিআরপিসি অনুযায়ী পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা আলোচনা করুন, নিবারণমূলক পুলিশি কার্যক্রম আলোচনা করুন, তখন আমরা 149 থেকে 153 ধারাটা দিয়ে উত্তর করব। প্রথমেই লিখলেন যে কোনো অপরাধ সংগঠিত হওয়ার আগেই যে ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে এই অপরাধটা সংগঠিত হতে না পারে, এটাই হলো মূলত প্রতিরোধমূলক ব্যবস্থা। পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধির 13 অধ্যায় অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকেন। এগুলো কিন্তু লিখিত প্রশ্ন বলছি, হ্যাঁ, এভাবেই উপস্থাপন করার চেষ্টা করবেন। কি কি ব্যবস্থা? প্রথমে, যে কোনো আমলযোগ্য অপরাধ সংগঠিত হওয়ার এরকম পরিস্থিতি তৈরি হলে কি করতে পারবেন, সেখানে এটা ঠেকানোর জন্য সাধ্যমতো চেষ্টা করতে পারবেন, হস্তক্ষেপ করতে পারবেন। আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্রের সংবাদ পেলে অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করবেন। পাশাপাশি যিনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, যার এখতিয়ারে, সেই অফিসারকেও অবগত করবেন। তারপরে আমরা জানলাম 151 ধারা, প্রয়োজনে গ্রেপ্তারও করা যাবে, যদি অন্য কোনো ভাবে নিবারণ করা সম্ভব না হয় তাহলে গ্রেপ্তারও করা যাবে, গ্রেপ্তার করে অপরাধ নিবারণ করা যায়। 151টা কিন্তু সবগুলো ধারার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ধারা। 152 সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষার জন্য তিনি হস্তক্ষেপ করতে পারবেন। 153-তে দেখলাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার এখতিয়ারাধীন এলাকায় যদি অবৈধ বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্র সম্পর্কে জানতে পারেন, তখন তিনি এখানে প্রবেশ করতে পারবেন, পরিদর্শন করতে পারবেন, তল্লাশি করতে পারবেন, আটক করতে পারবেন, পাশাপাশি এগুলো ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করবেন। এই ছিল আমাদের গত ক্লাসে পড়া। আজকে আমরা যাব খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, 14 অধ্যায়, তাই না? পুলিশের তদন্তের ক্ষমতা।
আপনারা দেখবেন অনেক জায়গায় লেখা থাকে এই অধ্যায়টার কথা, 14 অধ্যায়। কেন লেখা থাকে? এখানে পুলিশের তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে, ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা বলেন, এমসিকিউ পরীক্ষা বলেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে আলোচনা করার মতো। আচ্ছা, সর্বপ্রথম আমরা জানবো এজাহার কাকে বলে। এজাহার কাকে বলে বা আমলযোগ্য মামলা কাকে বলে? আমরা অলরেডি আমলযোগ্য মামলার ব্যাপারটা পড়ে এসেছি, তাই না? ফৌজদারি কার্যবিধি 4-1 মূর্ধন্যয় পড়েছিলাম অপরাধ কাকে বলে। আর আমলযোগ্য অপরাধ বলতে যে সকল অপরাধে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। আমলের অযোগ্য অপরাধ করেছিলাম 4-1 তাই তো? আচ্ছা, এখন আমলযোগ্য অপরাধের সংবাদ যদি পান, সর্বপ্রথম পুলিশ অফিসারের কি কাজ হবে, কি দায়িত্ব হবে, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 154 ধারা। সাধারণত এজাহারের সংজ্ঞাটাতেই আমরা 154 প্রবিধান 243 বিধি ব্যবহার করে থাকি। তাহলে ওখানে ছিল আমলযোগ্য অপরাধ কাকে বলে, আর এখানে হলো আমলযোগ্য অপরাধ পাওয়ার পর আপনি কি করবেন। তাহলে এরকম যদি প্রশ্ন দেয় যে আমলযোগ্য অপরাধ কাকে বলে, কোন আমলযোগ্য অপরাধের সংবাদ পাওয়ার পর পুলিশ অফিসারের বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কি করণীয় আলোচনা করুন, তখন কি আপনার বুঝতে বাকি থাকলো যে ওই দিক থেকে সংজ্ঞার ধারাটা লিখতে হবে, পাশাপাশি এদিক থেকে আপনাকে এফআইআর এর বিষয়টা লিখতে হবে। আচ্ছা, তাহলে ওইদিকে যেহেতু জানি, আমরা এখানে যাব। আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার নির্ধারিত বইয়ে এটি লিপিবদ্ধ করবেন। এবার আসেন, সংবাদ দুই ভাবে আসতে পারে, মৌখিক সংবাদ হতে পারে, লিখিত সংবাদ। একজন লিখেই নিয়ে আসলো, সেক্ষেত্রে তো আর লিখতে হয় না। কিন্তু যদি মৌখিক সংবাদ আসে, তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটা লিখে নিবেন। সংবাদের যে সংবাদটা তিনি লিখলেন, এটা তাকে আবার পড়ে শোনাবেন, আবার এটার উপরে স্বাক্ষর গ্রহণ করবেন। ওই বাদী অথবা যে ব্যক্তি সংবাদ দিতে আসলেন তার সংবাদদাতা স্বাক্ষর গ্রহণ করবেন, নিজে স্বাক্ষর করবেন। তখনই এই যে এভাবে যে রেজিস্টার্ড হয়ে গেল, বা এভাবে সরকারি একটা কাগজে বা ফরম্যাটে যে লিপিবদ্ধ হলো, এটাই হলো এফআইআর। বুঝতে পারলাম? তাহলে এজাহার কাকে বলে এরকম সংজ্ঞা যদি আসে, বা আমলযোগ্য অপরাধের সংবাদ পাওয়ার পর করণীয় কি, এরকম প্রশ্ন আসলে আমরা এভাবে শুরু করব। আমলযোগ্য অপরাধের সংবাদ পাওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৌখিক সংবাদ হলে লিপিবদ্ধ করবেন, লিপিবদ্ধকৃত সংবাদ হলে সংবাদদাতাকে পড়ে শোনাবেন, সরকার নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করবেন, সংবাদদাতাকে পড়ে শোনাবেন, সংবাদদাতা স্বাক্ষর করবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও স্বাক্ষর করবেন। এভাবে এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অথবা প্রাথমিক তথ্য বিবরণীটি লিপিবদ্ধ করবেন। তাহলে প্রথমে মামলা রুজু হলো, তাই তো? এরপরে যদি আসে আমলযোগ্য অপরাধের সংবাদ পাওয়ার পর করণীয় কি, তখন কিন্তু আপনাকে একদম তদন্ত পর্যন্ত লিখে দিতে হবে। হ্যাঁ, প্রশ্নের নম্বর দেখবেন ডান পাশে, যদি দেখেন 5 বা 5-এর বেশি, সেক্ষেত্রে আপনাকে একটু তদন্তের আলোচনা অবশ্যই যেতে হবে। প্রথমে মামলা রুজু হবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে যাবেন অথবা কাউকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেওয়াবেন, যিনি তদন্তে গেলেন তিনি গিয়ে ঘটনার সত্যতা নিরূপণ করবেন, এরপরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবেন। অর্থাৎ একটা লিখিত প্রশ্ন যেভাবে উত্তর করতে হয় আপনারা এভাবে উত্তর করবেন। আর যদি এফআইআর কাকে বলে, তাহলে প্রথমটুকুই শেষ। এফআইআর কথাটির পূর্ণ রূপ হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অর্থাৎ প্রাথমিক তথ্য বিবরণী। এখানে আমলযোগ্য ঘটনার প্রথম সংবাদ দেয়া হয়, অর্থাৎ কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধের সংবাদ মৌখিক বা লিখিতভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে নিয়ে আসলে তিনি বিপি ফর্ম নাম্বার 27, বাংলাদেশ ফর্ম নাম্বার 5356 মূলে এই সংবাদটি লিপিবদ্ধ করেন, সংবাদদাতা স্বাক্ষর গ্রহণ করেন, নিজে স্বাক্ষর দেন। একে এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আসলে কোন দিক দিয়ে আমরা উত্তর করব। হ্যাঁ, অপরাধের সংবাদ হলে কি করণীয়, এই প্রশ্নের উত্তর তো আপনি ওইভাবে দিতে পারবেন না, তাই না? এজাহার কাকে বলে, তখন লিখবেন এজাহার কথাটির অর্থ হলো কোনো কিছু বর্ণনা করা। ফৌজদারি কার্যবিধির 154 ধারা পর্যালোচনায় দেখা যায় কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে এই যে, মানে আপনার প্রশ্ন অনুযায়ী, আপনার প্রশ্নে যেভাবে প্রশ্নটা থাকবে, প্রশ্নের স্টার্টিংটাও ঠিক সেভাবেই হবে। অনেকেই বলেন যে স্যার, প্রশ্ন শুরু করতেই আমার সমস্যা হয়, প্রশ্নটা শুরুই করা যায় না, যে কি দিয়ে শুরু করব। আপনি প্রশ্নটা 2-3 বার মনোযোগ দিয়ে পড়বেন, পড়ার পরে আপনি মনে করবেন কেউ আপনার সঙ্গে কথা বলছে, জিজ্ঞাসা করছে, তখন আপনি ওভাবে লেখা শুরু করবেন। আমি লিখিত পরীক্ষার উপরে কেন এত গুরুত্ব দেই, কারণ আলটিমেটলি আপনাকে লিখিতই পাশ করতে হবে, মূল পাশ তো লিখিত, তাই না? এই জন্য উপস্থাপন সুন্দর হতে হবে। আচ্ছা, তাহলে আমরা 154 ধারাটা তো বুঝলাম। হ্যাঁ, এবার আসেন কিছু আনুষঙ্গিক বিষয় এখান থেকে জানতে হবে, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ।
প্রবিধান 243 বিধি আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তাহলে 243-এ কি বলেছে আমরা একটু পরে যাব, তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেই। যেমন আপনি যে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ নিজেই, মানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেই মামলা রুজু করতে পারবেন, কিন্তু সন্ত্রাস বিরোধী আইনের ক্ষেত্রে একটু ব্যতিক্রমী কথা বলা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে কোনো অপরাধ সংগঠিত হলে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন ব্যতীত কি করা যায় না, এফআইআর রুজু করা যায় না। তাহলে কত বড় একটা গুরুত্বপূর্ণ কথা, তাই না? এরকম যদি এমসিকিউ দেয়, কোন আইনের অধীনে কোনো আমলযোগ্য অপরাধ সংগঠিত হলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলা ম্যাজিস্ট্রেটের পূর্ব অনুমোদন ব্যতীত এফআইআর রুজু করতে পারেন না, কি লিখবেন? সন্ত্রাস বিরোধী আইন। হ্যাঁ, তাহলে ধারাটা কত ধারা? 40 ধারা, আশা করি খুঁজলেই পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসেন এমসিকিউ এভাবে আসলো, এজাহারের যে ক্রমিক নাম্বার দেয়া হয়, এই ক্রমিক নাম্বার কি ভিত্তিতে হয়? এজাহারে কিন্তু দুই ধরনের ক্রমিক ব্যবহার করা হয়, আপনারা যারা থানায় চাকরি করার সুযোগ হয়েছে তারা জানেন। এজাহারে দুই রকমের ক্রমিক নম্বর দেয়া হয়। প্রথমে থাকে এফআইআর নম্বর, এটা হলো মাসিক নম্বর, তাই না? এই মাসে কতগুলো মামলা হলো। নিচে আবার দেখবেন একটা জিআর নম্বর পরে, যেটাকে আমরা জেনারেল রেজিস্টার্ড নম্বর বলি। তো এই জিআর নম্বর আবার বাৎসরিক ভিত্তিতে হয়। হ্যাঁ, তাহলে এজাহারে প্রথমত মামলা নম্বর যেটা অরিজিনাল সেটা পরে মাসিক ভিত্তিতে, আর বাৎসরিক ভিত্তিতে পরে একটা জিআর নম্বর, এই দুইটা নম্বরের ভিত্তিতে এফআইআর লিপিবদ্ধ হয়। আচ্ছা, এরপরে যদি এরকম প্রশ্ন আসে, এজাহারের সাক্ষ্যগত মূল্য আলোচনা করুন। সর্বপ্রথম 74 ধারার একটু গান গাইবেন, যে 74 ধারা সাক্ষ্য আইনের 74 ধারা পর্যালোচনায় দেখা যায় এটি একটি সরকারি দলিল, যেহেতু সরকারি কর্মকর্তা দায়িত্ব সম্পাদনকালে লিপিবদ্ধ করেন। এরপরে আপনি একটু লিখলেন যে সাক্ষ্য আইনের 9 ধারা মোতাবেক ঘটনার ব্যাখ্যা করে উপস্থাপন করে। 35 ধারায় সরকারি দলিল হিসেবে এটি আদালতে প্রাসঙ্গিকতা পায়। আরো দু একটা ধারা দিতে পারেন, তবে ওইভাবে ব্যাখ্যা করে লিখবেন। আচ্ছা, এরপরে যাব আমরা, কোনো ব্যক্তি এজাহার যদি এজাহার সে আসলো থানায়, এজাহার দিল বা এফআইআর দিল, কিন্তু সে স্বাক্ষর করতে অস্বীকার করলো। পেনাল কোডে যদিও পড়বো, তারপরও একটু দেখে নেই। পেনাল কোডের 180 ধারা মোতাবেক বিবৃতিতে স্বাক্ষরে অস্বীকার করার দরুন 180 ধারায় দণ্ডিত হবেন। আচ্ছা, এজাহার যদি বিনষ্ট করে ফেলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তখন তিনি 200, যে কেউ এজাহার বিনষ্ট করলে পেনাল কোডের 204 ধারা মোতাবেক দণ্ডের আওতাভুক্ত হবেন। আচ্ছা, এরপরে এজাহার গ্রহণে যদি বিলম্ব করে, এটা ক্ষতির উদ্দেশ্যে হলে, উপকারার্থে হলে, এগুলো আমরা পড়েছিলাম 166, 166, 67, 217, 18। যদি ক্ষতির উদ্দেশ্য হয় 166, 67, দলিল বিনষ্টের ক্ষেত্রে কিন্তু 217, 18। আর এজাহার গ্রহণে অস্বীকৃতি বা বিলম্ব করলে 166, 217। আচ্ছা, এরপরে আসেন যদি এভাবে প্রকারভেদ আসে, এজাহারের প্রকারভেদ, তাহলে আপনি এজাহারের প্রকারভেদ যদি আসে, এজাহার কিন্তু বহু প্রকারের হয়। হ্যাঁ, প্রাথমিকভাবে আমরা দেখি এজাহার দুই প্রকারের, বা 154 ধারায়ও আপনি এই দুই প্রকারের এজাহারই দেখতে পাবেন। একটা হলো কি মৌখিক, একটা হলো লিখিত। তাহলে প্রাথমিকভাবে আমরা বলতে পারি এজাহার দুই প্রকার হতে পারে, মৌখিক এজাহার, লিখিত এজাহার। লিখিত প্রশ্ন আসলে লিখবো। এছাড়াও আরো বিভিন্ন রকমের এজাহার রয়েছে, যেমন প্লেন পেপার এজাহার। প্লেন পেপার এজাহার বলা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যে এফআইআরটা লিপিবদ্ধ করেন, এটাকে বলে প্লেন পেপার এজাহার। আবার কোনো অপরাধী ব্যক্তি যদি আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করে, পরে তাকে গ্রেপ্তার করার সুযোগ না থাকে বা গ্রেপ্তার না হয়, বা হলেও আমরা দেখি সুমোটো এজাহার দায়ের করে, সুমোটো এজাহার। এভাবেও এজাহার আছে। আরো হলো জিরো এজাহার বা শূন্য এজাহার, যখন ঘটনাস্থল সম্পর্কে কোনো নিশ্চয়তা থাকে না, যে কোন জায়গায় ঘটনা ঘটেছে এটা সত্যি, কিন্তু কোথায় ঘটনা ঘটেছে এই সম্পর্কে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে জিরো এজাহার বলে। ওইভাবে এজাহার লিপিবদ্ধ করলে ওই এজাহারটাকে শূন্য এজাহার বলে। আছে, এগুলো আমরা জানলাম বেসিক, যে এরকম আসতে পারে। যদি দেয় সেক্ষেত্রে এজাহারের প্রকারভেদ আসেনি আজ পর্যন্ত, যদি দিয়ে দেয় যেন 2 লাইন আমরা লিখতে পারি। আচ্ছা, এবার যদি প্রশ্ন এরকম হয় কোন কোন ধরনের ঘটনায় এজাহার হয়, বা কি ধরনের অপরাধের ক্ষেত্রে এজাহার হয়, তাহলে এজাহার অবশ্যই আমলযোগ্য ঘটনা ঘটতে হবে। আমলযোগ্য ঘটনার ক্ষেত্রেই এজাহার হয়। আবার কোন কোন ঘটনায় এজাহার হয় না, আর অন্য কিছু নাই, একটাই, সেটা হলো যে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদের ক্ষেত্রেই এজাহার বা এফআইআর লিপিবদ্ধ করা হয়। হয় না কোন কোন ক্ষেত্রে? পেপারের কোনো কাটিং দেখে আপনি এফআইআর লিপিবদ্ধ করতে পারবেন না, যে কোনো গুজব বা রটনা এই সম্পর্কে এজাহার লিপিবদ্ধ করা যায় না। অপূর্ণাঙ্গ তথ্য, ধরেন এমন তথ্য দিয়েছে, ভুল তথ্য দিয়েছে, বা যেটাতে কোনো
আপনি আমলযোগ্য ঘটনার কোনো কিছু পাচ্ছেন না, এই ধরনের ঘটনা এজাহার হয় না, তাহলে এজাহার কখন লিপিবদ্ধ করা হয়? আমলযোগ্য অপরাধের ঘটনা সংঘটিত হলেই এফআইআর লিপিবদ্ধ করতে হবে। আর কখন লিপিবদ্ধ হয় না? এই যে গুজব, কানে শোনা সংবাদ, মিথ্যা গুজব, আবার পেপার সংবাদপত্রের কোন সংবাদের উপর ভিত্তি করে আবার কিছু কিছু মামলার ক্ষেত্রে এফআইআর গ্রহণ করা হয় না, তাই না? আমরা পড়েছিলাম 254, 243, 244, 254, আমি ভুলে গেলাম আমি বিধিটা। যাই হোক, এখানেও বলা আছে কোন কোন মামলার 244 কোন কোন মামলার এফআইআর নেওয়া হয় না। আবার 254তেও বলা আছে যে কোন অপরাধগুলোর ক্ষেত্রে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়। আচ্ছা, এরপরে কোথায় পাঠাতে হয় এজাহারের কপি, এরকম যদি আসে তাহলে আমরা এটাও শিখেছি 246 এজাহারের কপি কোথায় কোথায় পাঠাবেন। এটা কিন্তু প্রবিধান 246 বলছি, হ্যাঁ। এই রকম প্রশ্নগুলো আসতে পারে। আচ্ছা, এরপরে আসেন আর কি লিখিত প্রশ্ন আসতে পারে, যে এফআইআর এর বৈশিষ্ট্য অথবা ত্রুটি বিচ্যুতি আলোচনা করুন। একই প্রশ্ন যদি থাকে তাহলে আপনি বৈশিষ্ট্যে যা যা লিখলেন এগুলোই কাট কপি পেস্ট করে ত্রুটি বিচ্যুতির ভেতরে বসাবেন না, তাহলে আপনার প্রশ্নটার গুণগত মান কমে যাবে। তাহলে কিভাবে লিখবো? বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা তো জানি, এখানে আপনি একটু গাইড বইয়ের হেল্প নিবেন, কারণ এগুলো আপনি ভাষ্য বইয়ে খুঁজে পাবেন না। বৈশিষ্ট্য কি? থানার নাম, নাম্বার এগুলো থাকবে, মাসিক নম্বর থাকবে, থানা থেকে দিক, দূরত্ব, দায়িত্বাধীন এলাকা, আমলযোগ্য অপরাধের ঘটনার বর্ণনা, কোর্টে প্রেরণের সময় এবং তারিখ ইত্যাদি, এগুলো লিখলেন আপনি বৈশিষ্ট্য। আশা করি এটা আপনারা পারবেন। এজাহারের বৈশিষ্ট্য সমূহ কি কি? এবার আসেন, যদি আসে এজাহারের ত্রুটি বিচ্যুতি সমূহ কি কি, তখন আবার যদি ওগুলোই দেন, নাম্বার না থাকলে, এই না থাকলে সে, এগুলো থাকে সাধারণত, এগুলো ভুল ওইভাবে হয় না। তাহলে কি ত্রুটি বলতে, যদি আমলযোগ্য ঘটনার বর্ণনা সঠিকভাবে না থাকে, গুরুতর অপরাধের ক্ষেত্রে অপরাধীদের বিবরণ না থাকে, ডাকাতি মামলার ক্ষেত্রে ডাকাতদের ভাষা, পোশাক পরিচ্ছদের বর্ণনা, তারা কোন পথ দিয়ে এসেছিল, কি কি অস্ত্র শস্ত্র ব্যবহার করেছে, এই সমস্ত বিবরণ না থাকে, তাহলে ত্রুটির সঙ্গে বৈশিষ্ট্যের ভাষাটা একটু আলাদা করে লিখে রাখবেন, এখনই তৈরি করে রাখবেন, যাতে পরীক্ষার আগে আগে শুধু এক নজর দেখলেই হয়ে যায়। আচ্ছা, সহজ প্রশ্ন করলে কিন্তু এভাবে এফআইআর এর উপরে প্রশ্ন হবে। এখন আমরা একটু 243 বিধিটাও যেহেতু 154 সঙ্গে ব্যবহার করি, এটাও একটু দেখবো, হ্যাঁ। 243 বিধি আমরা যারা পুরনো গত ক্লাসে পড়েছেন পিআরবি তারা তো জানেনি, যারা নতুন তারা একটু মনোযোগ দেন। 243-এর প্রথম কথা হলো, সরকার নির্ধারিত ফরমে এই আমলযোগ্য অপরাধের সংবাদটা লিপিবদ্ধ হবে। তারপর বলেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে এটা নিজ হাতে এফআইআর গ্রহণ করবেন এবং এটা লিপিবদ্ধ করবেন, স্বাক্ষর দিবেন, সিল মোহরাঙ্কিত করবেন। বাদী বা সংবাদদাতা সাক্ষ্য তো থাকবেই। এরপরে মৌখিক হোক বা লিখিত হোক, যে সংবাদটা প্রথম পৌঁছাবে, সবসময় প্রত্যক্ষদর্শী ব্যক্তি এসেই সংবাদ দিবে এমন তো নাও হতে পারে। যিনি জানেন তিনি এসে যদি সংবাদ দেন, সংবাদ মৌখিক হোক বা লিখিত হোক, যে কোনো সংবাদের ভিত্তিতে আপনাকে এফআইআর রুজু করতে হবে। তবে হ্যাঁ, খেয়াল করতে বলেছে যে কানে শোনা সংবাদ এবং মিথ্যা গুজবের মধ্যে অবশ্যই পার্থক্য নিরূপণ করতে হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেন একটু আগে তদন্ত করে বিষয়টাতে, যে এই সংবাদটা যে আমি এফআইআর লিপিবদ্ধ করব, এটা কি গুজব নাকি কানে শোনা সংবাদ, এইটার মধ্যে পার্থক্য তৈরি করতে হবে। যদি দেখে যে না, সেরকম আমলযোগ্য কোনো ঘটনা নয়, তাহলে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে পারবে, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গৃহীত হবে। আচ্ছা, ওতে বলেছে গুরুত্বপূর্ণ বিধি হলো 243-এর ও, এখান থেকেই প্রশ্ন আসে, টেলিফোন বা টেলিগ্রাফের মাধ্যমে যদি এফআইআর দেয়া হয়, সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় কি? নর্মালি এফআইআর এর শর্ত হলো আপনাকে অবশ্যই বাদী স্বাক্ষর গ্রহণ করতে হবে। যেহেতু টেলিফোনের সংবাদে বাদী স্বাক্ষর দেওয়ার সুযোগ নেই, আবার টেলিগ্রাম কোনো আসলে সেখানে বাদী স্বাক্ষর না থাকলেও এফআইআর নেওয়া যাচ্ছে না, তাই তো, তখন আপনাকে সংবাদদাতাকে থানায় আসতে বলতে হবে যে আপনার স্বাক্ষর গ্রহণ করা প্রয়োজন। কিন্তু যদি তিনি তার পরিচয় প্রকাশে অস্বীকার করেন, অনেক সময় এরকম হয় যে বলতে চায় না নাম ঠিকানা, সেই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা সংবাদ গ্রহণকারী পুলিশ অফিসার নিজেই বাদী হয়ে একটি মামলা রুজু করবেন, যদি ঘটনা সেই রকম আমলযোগ্য ঘটনা হয়। আর যদি ঘটনা আমলযোগ্য সন্দেহ হয়, সেক্ষেত্রে অবশ্যই জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। পরবর্তীতে এই জেনারেল ডায়েরির তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনে মামলা রুজু করার সুযোগ রয়েছে। এই হলো 243-এর ও। তারপরে 243-এর চয়ে বলেছে আপনি মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করতে পারবেন না, বা মেডিকেল রিপোর্টের জন্য এফআইআর নেওয়া থেকে বিলম্ব করা যাবে না। আচ্ছা, 243-এর 6 বলেছে যদি কনস্টেবল থানার দায়িত্বে থাকেন, তখন তিনি
সকল কার্যক্রম আমলযোগ্য অপরাধের সংবাদ পেলে, এটা কিন্তু লিখিত প্রশ্ন, 243-এর 6 এবং 243-এর এই দুইটা বিধি থেকে লিখিত প্রশ্ন এসেছে। হ্যাঁ, তো 243-এর 6 বললো কনস্টেবল থানার দায়িত্বে থাকাকালীন যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসে, সেক্ষেত্রে তিনি কি করতে পারবেন? তিনি একটা লিখিত এফআইআর গ্রহণ করতে পারবেন। উনি যদি লিখে নিয়ে আসে, তিনি গ্রহণ করতে পারবেন। মামলা রুজুর ক্ষমতা তাকে দেয়া হয়নি। তিনি অপরাধীদেরকে গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সংবাদদাতাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে যেতে বলতে পারবেন। গুরুতর অপরাধের ক্ষেত্রে সার্কেল স্যারকে অবগত করতে পারবেন। অর্থাৎ মামলার এফআইআরটা নিতে পারবেন, কিন্তু মামলা রুজু করতে পারবেন না। এই ক্ষমতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে দেয়া হয়নি। এবার আসেন 243-এর বর্গীয় জ। এখানে বলেছে এজাহার একবার লিপিবদ্ধ করার পর এটা আর বাতিল করা যায় না, এটা আপনারা জানেন। তাহলে গুরুত্বপূর্ণ বিধি হলো 243-এর এবং 6, এই দুইটার পাশে ট্রিপল স্টার দেন, লিখে রাখেন বাকিগুলো এমসিকিউ। তাহলে বাকিগুলো এমসিকিউ কেন? কে এফআইআর লিপিবদ্ধ করবেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারপরে মেডিকেল রিপোর্টের প্রবিধান কত বিধি অনুযায়ী মেডিকেল রিপোর্টের জন্য আমলযোগ্য মামলা গ্রহণে অপেক্ষা করা যাবে না বা বিলম্ব করা যাবে না। তাহলে 243-এর চ, তাই না? এইভাবে। তারপরে এমসিকিউ দিতে পারে, কনস্টেবল দায়িত্বে থাকলে কি ব্যবস্থা গ্রহণ করবেন? 243-এর 6। আবার এজাহার লিপিবদ্ধ করা হলে সেটি বাতিল করা যায় না। কত বিধিতে আলোচিত হয়েছে? 43, 44, 45? তখন আপনি দিবেন 243 বিধি। তাহলে এমসিকিউ দিলে এভাবে দিতে পারে। বা কোন ধরনের সংবাদের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত করে তারপর এফআইআর নেওয়া উচিত? কানে শোনা সংবাদ এবং মিথ্যা গুজব, এই ধরনের সংবাদ আসলে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ। মুখস্থ করবেন হলো 243-এর 243-এর 6, বাদ বাকিগুলা মনোযোগ দিয়ে একবার রিডিং পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা 155 ধারায় যাব। আমলের অযোগ্য ঘটনার সংবাদ পেলে আপনি তখন কি করবেন? আচ্ছা, যদি এরকম প্রশ্ন দেয় এজাহারকে কেন মূল্যবান দলিল বলা হয়, আলোচনা করুন, তখন কি লিখবেন? মাত্র 2 লাইনে এটার উত্তর। এজাহারকে কেন মূল্যবান দলিল বলা হয়? এজাহারকে মূল্যবান দলিল বলা হয় তার কারণ হলো, একটা এফআইআর লিপিবদ্ধ হওয়া মাত্রই পুলিশ অফিসার কি করে? অপরাধীদেরকে গ্রেপ্তার করার জন্য সক্ষম হন। অর্থাৎ সরকারি শক্তি দ্বারা অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। আরেকটা হলো, যেহেতু এজাহারটাই কোনো ঘটনার প্রথম বিবরণ, পরবর্তীতে এটার পরিবর্তনও করা যায় না, তার জন্য সঠিক এবং সত্য সংবাদ চাই মামলা রুজু করা হয়, যাতে করে নতুন করে আর কিছু সাজানোর পথ বন্ধ হয়ে যায়। এই কারণে এজাহারকে গুরুত্বপূর্ণ মূল্যবান দলিল বলা হয়। আশা করি আপনারা প্রশ্ন দিলে লিখতে পারবেন। এগুলো একটু রিডিং করলে লেখা যায়, ভাষাগত দক্ষতা আপনার লিখতে লিখতেই হয়ে যায় বা বই পড়তে পড়তে হয়ে যায়। এই প্রশ্ন বুঝে বুঝে উত্তর দেওয়াই হলো সবচেয়ে বড় ব্যাপার। আচ্ছা, এরপরে আমরা যাবো 155 ধারায়, গুরুত্বপূর্ণ ধারা। যদি আমলের অযোগ্য অপরাধের সংবাদ পান, তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন? আচ্ছা, জেনারেল ডায়েরিতে 154, 55 দুইটা ধারাই আমরা দেই না? কেন দেই বলেন? এফআইআর হলেও কিন্তু জিডিতে লিপিবদ্ধ হয়, আমলের অযোগ্য ঘটনা হলেও জিডিতে লিপিবদ্ধ হয়, কিন্তু আমলের অযোগ্য ঘটনায় কখনো এফআইআর রুজু হয় না, তাই তো? এটাই দেখবো আমরা। আমলের অযোগ্য অপরাধের সংবাদ যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানতে পারেন, তাহলে তিনি কি করবেন? অবশ্যই তিনি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। আমলযোগ্য ঘটনার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফর্মের কথা বলা আছে। একইভাবে আমলের অযোগ্য ঘটনাও আসলেও আমরা কি করি? আমরা প্রবিধানে জেনেছি, প্রবিধান 155, 154, 55, প্রবিধান 377 বিধি। এতদূর যায়নি না? পড়ছি 377 পড়ছি তো, জিডি। আচ্ছা, 377-এ বলা আছে সরকার নির্ধারিত ফর্মে এটাও লিপিবদ্ধ করতে হবে। কি কি ফর্মগুলো পড়িয়েছিলাম আপনাদেরকে? বিপি ফর্ম নাম্বার 65, বাংলাদেশ ফর্ম নাম্বার 53, 65। কোনো বিপি ফর্ম যদি নাও পড়েন, এই কয়েকটা বিপি ফর্ম পড়বেন। হ্যাঁ, এফআইআর এর, এজাহারের, জব্দ তালিকার গুরুত্বপূর্ণ বেছে বেছে কিছু পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ওই যে 76, 77 আমরা যে ইনকোয়ারি স্লিপ প্রেরণ করি, এগুলো একটু নিতে হবে, বেছে বেছে পড়বো আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি জানলাম? সরকার নির্ধারিত ফরম্যাটে লিপিবদ্ধ হবে, জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবে। এরপর কাজ কি দেখেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি আমলের অযোগ্য মামলা সরাসরি তদন্তের ক্ষমতাবান? না, তিনি কিন্তু সরাসরি তদন্ত করতে পারেন না। তাহলে কি লাগবে? ম্যাজিস্ট্রেটের অনুমোদন লাগবে। আপনারা অনেকেই থানায় এই কাজগুলো করেন। তাহলে আমলের অযোগ্য অপরাধের সংবাদ যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে আসে, তিনি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন, সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করবেন। সংবাদদাতাকে কেন ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করেন?
তিনি তো অবশ্যই পাঠাবেন যে এই মামলার জিডি হয়েছে, যেটার তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি সংবাদদাতা নিজেও তার এই মামলাটা তদন্তের জন্য ম্যাজিস্ট্রেটের অনুমোদন সংগ্রহ করবেন। এই জন্য বলেছে সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকটে যাইতে বলবেন। এবার আসেন, ম্যাজিস্ট্রেট হলেও কোন ম্যাজিস্ট্রেট কেবলমাত্র কি করতে পারে? গতকালকে আপনাদের এমসিকিউ দিয়েছিলাম যে কোন ম্যাজিস্ট্রেট জেনারেল ডায়েরি তদন্ত করার জন্য অনুমোদন দিয়ে থাকেন, প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী। তাহলে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত আমলের অযোগ্য মামলার তদন্ত পুলিশ অফিসার করতে পারে না। বুঝতে পারলাম ঘটনা? তাহলে আমলের অযোগ্য মামলার তদন্তের ক্ষেত্রে নিম্নলিখিত কোন ম্যাজিস্ট্রেটের অনুমোদন গ্রহণ করা প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয়, আবশ্যকীয়? কি লিখবেন? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী। এমসিকিউ। আর যদি বলে আমলের অযোগ্য ঘটনার ক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয়, তখন লিখবেন সংবাদদাতা আসলে সংবাদের সারমর্ম জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে, সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের কাছে যেতে বলতে হবে, তিনি ম্যাজিস্ট্রেটের অনুমোদন গ্রহণ করবেন, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুমোদন দিবেন। অনুমোদন প্রাপ্ত হলে পরে আমলযোগ্য ঘটনার ন্যায় পুলিশ অফিসার তদন্ত করতে পারবে। এক্সেপশন কি? সেটা হলো বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে না। আমলযোগ্য মামলার ক্ষেত্রে যেমন আমরা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে ফেলি, এই 155-তে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না। এই হলো বিষয়। আমলের অযোগ্য মামলার তদন্ত পদ্ধতি আলোচনা করুন, কিচ্ছু না, সেম এই 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 তিনটা লাইন লিখে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? অদত্তব্য অপরাধের তদন্ত প্রক্রিয়া আলোচনা করুন। কোথায় পাবেন আপনি? আছে অদত্তব্য অপরাধের তদন্ত প্রক্রিয়া, এই 155 দিয়েই শুরু হবে। সঙ্গে শুধু লিখবেন ম্যাজিস্ট্রেট অনুমোদন দিলে আমলযোগ্য অপরাধের ন্যায় এটি তদন্ত করা যাবে, কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না। প্রয়োজনে আমলযোগ্য অপরাধের তদন্তের কিছু ধারা লিখে দিলেন, যে ঘটনাস্থলে গমন থেকে শুরু করে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ, পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা, ক্রাইম সিন সংগ্রহ, পরিস্থিতি অস্বাভাবিক দেখলে আরো অন্যান্য ঘটনা তিনি আরো তদন্ত করতে পারেন। অর্থাৎ আমলযোগ্য অপরাধের মতো করেই তদন্ত করতে পারবেন। তবে কি আমলযোগ্য অপরাধে যেমন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, এভাবে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন না। এইটুকু লিখে দিলেই হবে। আপনাকে 34টা পয়েন্ট লেখার দরকার নাই, 15টা পয়েন্ট এনাফ। বুঝতে পারছেন? 5 নম্বরের জন্য 10টা বা 12টা পয়েন্ট দিলেই এনাফ হয়ে যায়। আপনাদের লেখাও অনেক সুন্দর, আপনারা একদম 2 পাতা লিখলেই হবে। আচ্ছা, এরপরে আমরা যাবো 157। বুঝলাম তো? 155 ধারাটা জেনারেল ডায়েরির কথা বলা আছে, জিডিতে লিপিবদ্ধ করবে। আচ্ছা, এরকম যদি প্রশ্ন দেয় যে কোনো মামলা আমলের অযোগ্য জানার পর পুলিশ অফিসার আইনানুগ ভাবে তদন্ত করতে গিয়ে যদি দেখেন যে না, আসলে আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে, তখন তিনি কি করবেন? একটু আগে শিখলেন না, 243 বিধিতে বলা হয়েছে জিডি করে আপনি তদন্তে যান, গিয়ে যদি দেখেন আমলযোগ্য অপরাধ, আবার আমলযোগ্য মামলা রুজু করা যাবে, এটার উপর ভিত্তি করে আমলযোগ্য মামলা রুজু করা যায়। তাহলে যেমন করেই প্রশ্ন দিক, সুন্দর করে লেখার চেষ্টা করবেন, ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই দিক না কেন, আমরা ইনশাল্লাহ উত্তর করেই আসবো। আচ্ছা, এবার যাবো 157 ধারা। 157-তে বলেছে আমলযোগ্য সন্দেহের ক্ষেত্রে কার্যপদ্ধতি। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ধারা। হ্যাঁ, আমলযোগ্য সন্দেহ, এখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বুদ্ধিমত্তা, বিবেক, এগুলো ব্যবহারের মানে এগুলো যেন তিনি ব্যবহার করতে পারেন, এই কথা বলা হয়েছে। আচ্ছা, 157 ধারায় কি বললো? যদি আমলযোগ্য সন্দেহ হয়, সেই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে মামলাটার তদন্ত করার জন্য 156 ধারা মোতাবেক। আচ্ছা, 156 যে বাদ দিয়ে গেলাম, আপনারা বলবেন না যে স্যার 156 বাদ দিলেন। আচ্ছা, 156টা আগে নেই, 156 বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো তদন্তের ক্ষমতা। দেখেন 154-তে কিন্তু কেবল মামলা রুজু হলো, তাই না? মামলা রুজু হওয়া মাত্রই আপনি তদন্তের ক্ষমতাবান হলেন। এই তদন্তের ক্ষমতাটা হলো 156 প্রবিধান 258। আচ্ছা, তাহলে 156 পিআরবি 258 উপরে লিখে রাখেন, তাহলে মনে থাকবে পড়ার সময়। 156 আমলযোগ্য মামলার তদন্ত আছে। 154-তে এফআইআর রুজু হওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই মামলা সংক্রান্ত তদন্তের জন্য ক্ষমতাবান হয়ে যাবেন। তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে কত ধারায়? ফৌজদারি কার্যবিধির 156 ধারায়। এই যে তিনি তদন্ত করবেন, এই তার তদন্ত নিয়ে কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করতে পারবে না। চিন্তা করেন কত বড় ক্ষমতা দেওয়া হয়েছে 156 ধারায়। আমলযোগ্য অপরাধ সংগঠিত হলেই আপনি তদন্ত করতে পারবেন, আপনার এই তদন্ত সম্পর্কে কেউ প্রশ্ন উত্থাপন করতে পারবে না। এভাবেও তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে। আবার ফৌজদারি কার্যবিধির 190 ধারায় গেলে আপনি দেখবেন, 190 ধারায়
ম্যাজিস্ট্রেটগণ বিভিন্নভাবে অপরাধ আমলে নেন, আমলযোগ্য ঘটনার অপরাধ জানতে পারলে আমলে নেন, পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধ আমলে নেন। আবার কোনো ব্যক্তি নালিশ করে না, নালিশ বর্গীয় জ পড়লাম 4-এর বর্গীয় জ, ম্যাজিস্ট্রেটের নিকটে নালিশ করলেও অপরাধ আমলে নেন। তো যেভাবেই নিক, নিজের জ্ঞান মতো সন্দেহ মতেও কিন্তু নিতে পারেন। তো যেভাবেই অপরাধ আমলে নিক না কেন, তিনি যদি 190 ধারায় অপরাধ আমলে নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা রুজু করার নির্দেশ দেন, তাহলে অবশ্যই কি করতে হবে? মামলা রুজু করতে হবে, বা এভাবেও পুলিশ অফিসার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত করে থাকেন। বুঝতে পারলাম? তাহলে 156 প্রথম কথা, মামলা রুজু হওয়া মাত্রই আপনাকে তদন্তের সকল ক্ষমতা দেওয়া হলো, আপনি তদন্ত করতে পারবেন। দ্বিতীয় কথা, আপনার তদন্ত নিয়ে কোনো প্রশ্ন কেউ তুলতে পারবে না। তৃতীয় কথা, ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিয়েও আপনাকে তদন্তের জন্য নির্দেশ দিতে পারেন। এই হলো 156 ধারা। 157 ধারা যাব। 157 ধারায় বলেছে আমলযোগ্য সন্দেহের ক্ষেত্রে কি করবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনোভাবে জানতে পারলেন যে তার থানা এলাকায় এমন একটা অপরাধ সংঘটিত হয়েছে, সন্দেহ হচ্ছে যে আমলযোগ্য হতে পারে। তাহলে যে ঘটনা আমলযোগ্য হতে পারে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সন্দেহ হচ্ছে, যেটা তিনি আমলযোগ্য যদি হয়েই যায়, 156 ধারা অনুযায়ী তিনি কি করতে পারেন? তদন্ত করতে পারেন। এই ধরনের ঘটনার ক্ষেত্রে অবশ্যই তিনি ম্যাজিস্ট্রেটকে একটা সংবাদ দিবেন, যেহেতু একটু দ্বিধাদ্বন্দ্ব আছে যে পুরোপুরি আমলযোগ্য কিনা বলা যাচ্ছে না, কিন্তু সন্দেহ হচ্ছে আমলযোগ্য। তো এরকম আমলযোগ্য সন্দেহ হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, নিজে ঘটনাস্থলে যাবেন অথবা অধস্তনকে পাঠিয়ে দিবেন। তাহলে আমলযোগ্য সন্দেহের ক্ষেত্রে কি করণীয়? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটকে অবগত করবেন, নিজে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করবেন অথবা অধস্তনকে ঘটনাস্থলে প্রেরণ করবেন। কেন? যাতে অপরাধী খুঁজে বের করা যায়, অপরাধ নির্মূল করা যায়, এই উদ্দেশ্যে। এবার আসেন, যদি দেখেন যে না, এই ধরনের কোনো তদন্তের দরকার নাই, অর্থাৎ নিজের সরজমিনে গিয়ে তদন্ত করার প্রয়োজন নাই, যদি কারো নাম উল্লেখ করে দেওয়া হয়। এই জায়গাটা অনেকে বুঝি না, যে নাম উল্লেখ করে দিলে আবার তদন্তের প্রয়োজন নাই কেন। দেখেন, কিছু কিছু লোকের মধ্যে আপনি দেখবেন এই ধরনের প্রবণতা থাকে, যারা শত্রু তাদের নাম উল্লেখ করে থানায় গিয়ে মামলা দিয়ে আসে, অথচ সেই মামলার সাথে ওই ব্যক্তির সম্পৃক্ততা কিন্তু থাকেই না। আমি তদন্ত করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি, ভুক্তভোগী। হ্যাঁ, তো এরকম কারো নাম উল্লেখ করে শত্রুতা বশত যদি দেয়, এবং এটা যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুঝতে পারেন, সেক্ষেত্রে তার সরেজমিনে তদন্তে যাওয়ার প্রয়োজন নাই। আর কি, যদি কোনো ঘটনা এমন ঘটে যেটা গুরুতর প্রকৃতির নয়, তো গুরুতর নয় মানে আমলের অযোগ্য, আমলের অযোগ্য অপরাধে তো আমাদের ওইভাবে প্রয়োজন নাই। এটাই বলেছে, ঘটনাটি যদি গুরুতর না হয় তাহলে তদন্ত করা থেকে বিরত থাকতে পারবেন। মূলত 157 ধারাটা হলো কখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে ঘটনাস্থলে রওনা হবেন বা তদন্তের জন্য যেতে পারবেন, কখন তার তদন্ত না করলেও চলবে। তাহলে কখন তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন আমরা দেখলাম। যদি আমলযোগ্য সন্দেহ হয় এবং মনে হয় যে না আমার যাওয়া উচিত, তাহলে তিনি ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন, নিজে যাবেন, অধস্তনকে পাঠাবেন। এটা এক রকমের কার্যক্রম। আরেকটা কি, যদি মনে করেন নাম উল্লেখ করে দিয়েছে, অপরাধ গুরুতর প্রকৃতির নয়, মামলাটি পেনাল কোডের 95 ধারা অনুযায়ী সামান্যতম অপরাধ পড়েছে না, 257, 157, 257 প্রবিধান, 257 বিধি সঙ্গে লিখে রাখেন, তাহলে ফৌজদারি কার্যবিধির 157 প্রবিধান 257 মোতাবেক এই অপরাধগুলোতে সরাসরি সরজমিনে তদন্তের প্রয়োজন নাই। নাম উল্লেখ করে দেয়া হলে, অপরাধ গুরুতর প্রকৃতির না হলে, বাদী নিজেই যদি মামলা তদন্ত না চায়, ভিকটিম তিনি যদি মামলা তদন্ত না চায়, আপনি তদন্তে গেলে জনস্বার্থের ব্যাঘাত ঘটতে পারে, জনস্বার্থ বিরোধী কোনো ঘটনা ঘটতে পারে, এরকম সন্দেহ হলে তদন্ত করার মতো কোনো কারণই নাই। পর্যাপ্ত কারণ না থাকলে তখন কি করা যায়? তদন্ত থেকে বিরত থাকা যায়। এত বেশি ডিটেলস আসবে না ইনশাল্লাহ, এরকম আসবে প্রশ্ন যদি দেয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কখন তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন আলোচনা করুন। তাহলে আপনি লিখবেন 157 সিআরপিসি 157 অনুযায়ী যখন দেখবে নাম উল্লেখ করে দেওয়া হয়েছে অপরাধটি গুরুতর প্রকৃতির না, 95 ধারা পেনাল কোড অনুযায়ী সামান্য অপরাধ। আরো দেখবেন, মামলার বাদী যদি এই মামলাটি তদন্ত নিজেই না চান, আবার জনস্বার্থ বিরোধী তদন্ত, জনস্বার্থের ব্যাঘাত ঘটলে সেই ক্ষেত্রে দরকার নাই, তদন্তে যাওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, কেন আপনি তদন্তে গেলেন না এই সম্পর্কে আবার সব বাদীকে জানাতে হবে। যদি মনে করেন বাদী তদন্ত চাইলো কিন্তু অন্য কোনো কারণে আপনি তদন্তে গেলেন না, তারপরও আপনি যদি তদন্ত না করেন, অবশ্যই ক এবং খ মানে দুই শর্তের ক্ষেত্রেই বলেছে কেন আপনি তদন্ত করলেন না, কারণ উল্লেখ পূর্বক অবশ্যই ম্যাজিস্ট্রেটকে অবগত করতে হবে। পাশাপাশি
যে ব্যক্তি সংবাদ দিলেন প্রথম সংবাদদাতা তাকে একটু জানাবেন না যে আপনার মামলা তদন্ত করা কিন্তু হলো না, কেন, এটা ঘটনা এইরকম, তাই এটা আর তদন্তে যাওয়া হলো না। এটাই বলেছে, মানে বাদী বা সংবাদদাতাকে জানানো আছে 157, আবার ম্যাজিস্ট্রেটকেও অবগত করবেন। আমরা 158 ধারায় দেখবো যে 157 ধারার রিপোর্টটা আবার সিনিয়র অফিসারের মাধ্যমে ঊর্ধ্বতন পুলিশ অফিসারের মারফত কি করা হয়, ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করা হয়। অর্থাৎ আপনি তো তদন্তে যাননি, কিন্তু কেন তদন্তে যাননি এই রিপোর্টটা সিনিয়র অফিসারকে পাঠালে তিনি আবার মনে করে যদি না তদন্ত হওয়া প্রয়োজন, তখন তিনি তদন্তের নির্দেশ দিতে পারবেন। আবার যদি মনে করে যে না ঠিক আছে, তাহলে তিনি আবার এটাতে তার মতামত ব্যক্ত করবেন, তখন এভাবে সুপারিশ সহ ম্যাজিস্ট্রেটের নিকটে এটা প্রেরণ করতে হবে। তাহলে দেখেন 157 পরের কার্যক্রমটাই কিন্তু 158। 157 ধারার রিপোর্টটা আপনি কিভাবে পাঠাবেন, এটাই হলো 158। 159 বলেছে তদন্ত বা প্রাথমিক অনুসন্ধান করার ক্ষমতা, এটা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। অর্থাৎ যে রিপোর্টটা 157 ধারায় আপনি পাঠালেন, 157 রিপোর্টটা পাঠালেন, এটা আবার ম্যাজিস্ট্রেট যাচাই বাছাই সাপেক্ষে যদি মনে হয় যে না এই ঘটনা তদন্ত হওয়া দরকার, তাহলে তিনি নিজেও চুপি চুপি অনুসন্ধান করতে পারবেন, অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও কি করতে পারবেন, নির্দেশ দিতে পারবেন যে না আপনি আবার এটা তদন্ত করুন বা এটা তদন্ত করা উচিত। এই ধারাটা আমরা সাধারণত অধিকতর তদন্তের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, লিখি আমরা এভাবে, যেহেতু ওইভাবে আলাদা কোনো ধারা পাওয়া যায় না। একবারেই এই ধারাটা মানে ম্যাজিস্ট্রেট কি করেন, তদন্তের জন্য নির্দেশ দিতে পারেন। 190 তো অপরাধ আমলে নিয়ে নির্দেশ দেয়, আর এটা আপনার একটা প্রাথমিক রিপোর্টের উপরে ম্যাজিস্ট্রেট আবার তদন্তের নির্দেশ দেয়। হ্যাঁ, 159, 160, 61 এগুলো তো আপনারা জানেন। আচ্ছা, এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, আমি আরেকটা ক্লাসের লিঙ্ক দিচ্ছি, আপনারা একটু দয়া করে জয়েন করেন। 159 পর্যন্ত আমরা পড়লাম, এরপরে আরো ক্লাস আছে। হ্যাঁ, কেউ বের হবে না, আরেকটা লিঙ্ক দিচ্ছি, একটু দয়া করে জয়েন করুন। আচ্ছা, কি পড়লাম এই পর্যন্ত একটু এক নজরে দেখি। সর্বপ্রথম 154 ধারা পড়লাম, এফআইআর কিভাবে রুজু করে বা আমলযোগ্য ঘটনা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় কি। 155-তে বললাম আমলের অযোগ্য ঘটনার ক্ষেত্রে জিডিতে লিপিবদ্ধ করবেন, সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন, ম্যাজিস্ট্রেট অনুমোদন দিলে আমলযোগ্য অপরাধের ন্যায় তদন্ত করা যাবে। 156 তদন্তের ক্ষমতা কি, তদন্তের ক্ষমতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফআইআর রুজু হওয়া মাত্রই তিনি তদন্তের জন্য সকল ক্ষমতাবান হবেন। 156-1 বলেছে এই তদন্ত সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। 3 বলেছে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিয়েও তদন্তের নির্দেশ দিতে পারে। আর 157-তে বললো যে আমলযোগ্য যদি সন্দেহ হয় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে অবগত করে তিনি তদন্ত যেতে পারবেন। তবে হ্যাঁ, যদি অপরাধ গুরুতর প্রকৃতির না হয়, নাম উল্লেখ করে দেওয়া হয় পেনাল কোডের 95 ধারা অনুযায়ী, সামান্য অপরাধ হয়, মামলার বাদী বা ভিকটিম নিজেই কি না চায়, তদন্ত না চায়, সেক্ষেত্রে তদন্ত থেকে বিরত থাকা যাবে, সরেজমিনে না গেলেও চলবে। তবে হ্যাঁ, কেন তদন্তে যাওয়া হলো না এই সংক্রান্ত অবশ্যই বাদীকে সংবাদ দিবেন এবং ম্যাজিস্ট্রেটের নিকটে একটি রিপোর্ট প্রেরণ করবেন। এই ছিল 157। তারপর 158-তে আমরা দেখলাম যে 157 রিপোর্টটা দেওয়ার সময় অবশ্যই ঊর্ধ্বতন অফিসারের মারফত প্রেরণ করতে হবে, তিনি এখানে তার মতামত ব্যক্ত করবেন, প্রয়োজনে তিনি তদন্তেরও নির্দেশ দিতে পারেন। 159-এ ম্যাজিস্ট্রেট নিজেও এই বিষয়ে অনুসন্ধান করতে পারবেন, অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।